শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে টাকা আত্মসাৎ করলেন ম্যানেজার, মামলা মাঠকর্মীর নামে। জানাবো আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে, বললেন অলি। এদিকে ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী। এবং সর্বশেষ জানাবো ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে কাজ হবে না, বললেন ডক্টর মঈন খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানি বণ্টন ইস্যু থাকবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ এর 27টি দেশের রাষ্ট্রদূত এবং ইইউ এর রাষ্ট্রদূত সহ মোট 28 জন কূটনীতিকের সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইইউ এর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশ ও ইইউ এর মধ্যে সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। এদিকে টাকা আত্মসাৎ করলেন ম্যানেজার, মামলা মাঠকর্মীর নামে। নাটোরে গ্রাহকদের 23,76,600 টাকা আত্মসাৎ করেছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নামের একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক। কিন্তু এই টাকা আদায়ে নিরপরাধ মাঠকর্মীদের কাছে থেকে নতুন জুডিশিয়াল স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়া ও থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তদন্তে ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণ হলেও অন্যায়ভাবে মাঠকর্মীদের চাকরি চুক্তি সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় বেসরকারি সংস্থা রিক কর্তৃপক্ষ এবং মাঠকর্মী সাজেদা খাতুন পাল্টাপাল্টি মামলা করেছেন। অনুসন্ধানে জানা গেছে, বেসরকারি সংস্থা রিকের নাটোর সদর শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান গত 13 জুন 23,76,600 টাকা তুলে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে গত 25শে জুন নাটোর সদর থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তে কামরুজ্জামানের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনার প্রমাণ মিলেছে। গত 27শে জুন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আল মনসুর রহমান এবং এরিয়া ম্যানেজার রিয়াজ শেখ সহ কর্মকর্তারা মাঠকর্মী সাজেদা খাতুন, নূর মোহাম্মদ ও ইবনে বতুতা আমিনকে অফিসে ডেকে সব গ্রাহকদের পাশ বয়ে জোরপূর্বক টাকা আদায়কারী স্বাক্ষর নেন। এ সময় সব টাকার দায়ভার তাদের উপর চাপিয়ে সাজেদা খাতুনের পরিচিত সমিতি হতে 14,95,100 টাকার বিপরীতে তার কাছ থেকে যমুনা ব্যাংক নাটোর শাখার ফাঁকা চেক এবং 400 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হুমকির মুখে স্বাক্ষর নেন। বর্তমানে সাজেদা খাতুন বড়াইগ্রামের বনপাড়া শাখায় কর্মরত থাকলেও তাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে। চাকরি হারিয়ে সন্তানদের নিয়ে এমনিতেই সাজেদা খাতুন মানবেতর জীবনযাপন করছেন। তারপরও কামরুজ্জামানের কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার নামে চেক ডিসঅনার মামলা সহ প্রাণনাশের হুমকি দেওয়ার দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যবস্থাপককে গ্রেফতার সহ গ্রাহকদের টাকা আদায় করা এবং তাকে চাকরিতে পুনর্বহাল করে হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান সাজেদা খাতুন। এ ব্যাপারে জানতে চাইলে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের জোনাল ম্যানেজার রেজাল করিম বলেন, ব্যবস্থাপক পালিয়ে গেছে এবং তার নামে থানায় 23 লক্ষাধিক টাকা আত্মসাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে সত্য, কিন্তু টাকা উঠানোর দায়িত্ব যেহেতু মাঠকর্মীর, তাই তাদেরই টাকা দিতে হবে। তবে চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে, বললেন অলি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন, সেই তথ্য আমার কাছে আছে। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন,
আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। রাজনৈতিক দলগুলোর অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন, তাদের সাবধান হতে বলেন কর্নেল অলি। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এলডিপি প্রেসিডেন্ট বলেন, অভিজ্ঞতার মূল্য দিতে হবে। লেখাপড়া বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন, অভিজ্ঞ লোকদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি 6 বার সংসদ সদস্য ও 3 বার সফল মন্ত্রী ছিলাম। সুতরাং রাষ্ট্র পরিচালনায় কে কোথায় কিভাবে কাজ করছে, কে ভুল করছে তা আমাদের পক্ষে নির্ণয় করা কঠিন কাজ নয়। তিনি আরো বলেন, আমরা মিটিংয়ে থাকি বা না থাকি, বাংলাদেশের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। ভারতকে এটা বুঝতে হবে, আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। অলির দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনকাল ছাড়া বাকি সময়টুকু ভারতের দালাল হিসেবে কাজ করেছে বাকিরা। বর্তমানে কাউকে আমরা ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না। ইসলাম ধর্মের অনুসারী যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গোতাগুতি করলে ভালো হবে না। ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন অপপ্রচার নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। এবার বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যেভাবে দুর্গাপূজা হয়েছে তা গত 50 বছরও হয়নি। মুসলিমরা মন্দির পাহারা দিয়েছে, এটা বিরল ঘটনা। তাই ভারত সরকারের উচিত অনতিবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ভারতের উচিত হবে বাংলাদেশে তাদের নতুন করে কোনো দালাল সৃষ্টি না করে দেশের মানুষের সঙ্গে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে। আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে ভারতের উচিত তাদের শত্রুতামূলক মনোভাব পরিহার করা। এ সময় অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী। ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম করেছে, ছাত্রদের রক্তের রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। রিজভী বলেন, ভারত যা বলবে তাই শুনবে। এমনটা শেখ হাসিনার মতো 2-1 থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে কাজ হবে না, বললেন ডক্টর মঈন খান। ঐক্য করতে গিয়ে আবারও নতুন করে বাকশাল করে ফেললে সেই ঐক্যে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। জাতীয় ঐক্য গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঐক্য অবশ্যই প্রয়োজন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু সতর্ক করে দিতে চাই, ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া এত সহজ না। ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থান, স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা, কথা বলার যে ইচ্ছা, ভোট দেওয়ার যে প্রচেষ্টা, আমি কিন্তু ব্যবসায়ী বা রাজনৈতিক নেতাদের কথা বলছি না। আমি বলছি হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেতের মানুষ, রিক্সা চালক ও গার্মেন্টস কর্মীদের কথা। তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থবৃত্ত ও বৈভব ও ক্ষমতা নয়। তাদের আকাঙ্ক্ষা 5 বছর পর পর একটি ভোট দিতে পারা। তিনি বলেন, নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? বিগত 15 থেকে 20 বছর বা 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্মের কেউ ভোট দিতে পেরেছে? পারেনি তো। তৃণমূলের মানুষ যারা ঠিকমতো খেতে পায় না, খাবারের জন্য অনেক কষ্ট করে, তারাও বলবে আমি অর্থবিত্ত চাই না, আমি ভোটের অধিকার চাই। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা। দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই সত্যের বিশ্বাস না করে অর্থবিত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো হতে চাই। এই প্রসঙ্গে বলেন ডক্টর মঈন খান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আজকে সংস্কারের কথা বলছেন, খুব ভালো কথা। সংস্কার তো লাগবেই, কিছু মনে করবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের সংস্কার না করব ততক্ষণ কোনো সংস্কারই কাজে আসবে না।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।